আমাদের সমাজের বিভিন্ন দুর্বলতাগুলি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। আপনার একটু মন্তব্য শুনতে চাই। আমি একেবারে এই বিষয়টার সাথে একমত। আমি মনে করি আমাদের অর্থনৈতিক অগ্রগতি হয়েছে, আমাদের জীবনযাত্রার মান বেড়েছে, গড়াইও বেড়েছে, কিন্তু আমাদের যেটাকে আমরা বলি যে সামাজিক মূল্যবোধের যে জিডিপি সেটা কমেছে। এবং এর জন্য এটা আরেক আলোচনা, অনেক বড় আলোচনা। সেই জায়গাটা আমি মনে করি আমরা যখন স্কুলে যেতাম তখন আমরা স্কুলের পাশাপাশি আমাদের শাপলা করে আসর, খেলাঘর, নানান কিছু করে, এমনকি আমাদের শিক্ষক, মুরব্বী, পাড়ার লোকজন আমাদেরকে মূল্যবোধ, সামাজিকতার এই সমস্ত বিষয়গুলো শেখাতো। এখন না স্কুলে, না ঘরে, না বাইরের কোনো প্রতিষ্ঠান এইগুলোতে নজর দেয়। আমার মনে হয় ইংরেজি শিখতে পারবে সেই বিষয়গুলোতে আমরা অনেক বেশি। মঞ্জু ভাই, আপনাকে ধন্যবাদ। রনি ভাই, এই বিষয়ে আপনি একটা 30 সেকেন্ডে মন্তব্য করবেন কিনা? মঞ্জু ভাইয়ের কাছে আমি অরিজিনাল প্রশ্নটা নিয়ে আসতে, যে ওই মানে সম্প্রতি 3 সরকারি কর্মকর্তা ছাত্রলীগের ঘটনাটা নিয়ে। মঞ্জু ভাই, সামাজিক এটা খুবই জঘন্য। মঞ্জু ভাইয়ের সাথে আমিও একমত। এই বিষয়গুলো নিয়ে আসলে আলোচনা করা উচিত। এটা আমি মনে করি সমাজের একটা পচনশীল দিক। এই বিষয়গুলো রাষ্ট্রের যারা কর্তা ব্যক্তি তাদেরকে খুব শক্ত হাতে হ্যান্ডেল করতে হবে। আর আমাদের এই মুহূর্তে অনেক উদাহরণ দেওয়ার মতো ভালো ভালো জিনিস আছে, সামাজিক জীবন আছে, রাজনৈতিক জীবন আছে। সেই বিষয়গুলো যত বেশি এনলাইটেন করা যায় ততই নতুন প্রজন্মের জন্য ভালো। বাট এই সমস্ত পরকীয়া, ছাত্রলীগের দাঁত ভেঙে দেওয়া, তারপর সেই দাঁত ভাঙার ছবি আবার ভাইরাল হয়ে যাওয়া, তারপরে যেটা পুলিশের একটা এডিসি র্যাঙ্কের একটা মহিলা, এই সে সুন্দরী কতটুকু, এই বিষয়গুলো নিয়ে আসলে শোভনীয় নয়। আমার মনে হয় আলোচনাটা শোভনীয় না। আপনাকে ধন্যবাদ। আমি আসলে অরিজিনাল যে বিষয়টি নিয়ে জানতে চাইছিলাম রনি ভাই, এই বিষয়টিও আসলে আপনাদের দুজনের কাছেই, কিন্তু আমি এবারও একটু প্রথমে মঞ্জু ভাইয়ের কাছে যেতে চাই। সেটি হচ্ছে যে বিএনপির আন্দোলন, অনেকে বলছে যে এটি একটু ঝিমিয়ে পড়েছে, অনেকে বলছে যে সময় ফুরিয়ে যাচ্ছে, অনেকে আবার এই কথাও বলছেন যে আসলে সরকার কোনো না কোনোভাবে, সেটি ভয় দেখি হোক, হামলা মামলার অবস্থা করে হোক বা অন্য কোনোভাবে, সেটি কন্ট্রোল করে ফেলছেন। আপনার মতামত একটু শুনবো, যদি একটু সংক্ষেপে বলেন। আমরা রনি ভাইকেও একটু শুনতে চাই বিএনপির আন্দোলন সম্পর্কে। মঞ্জু ভাই। অবশ্যই আমি তো মনে করি যে বাংলাদেশের, অন্তত আমার দেখা রাজনৈতিক পর্যবেক্ষক হিসেবে, সাংবাদিক হিসেবে, একেবারে আমি যদি 80 থেকেও ধরি, 75 বাদ দিলাম, যারাই ক্ষমতায় ছিলেন তারা বিরোধী দলকে একেবারে কুসুমাসীন পদ দিয়ে আন্দোলন করবার জন্য একটা চমৎকার ব্যবস্থাপনা করে দেবে, এরকম অভিজ্ঞতা অন্তত আমার জানা নাই। সেই রকম পরিস্থিতি এখন নাই, আমি এটা বলবো না। কিন্তু তার মধ্যেও আমি মনে করি যে বিএনপি আন্দোলন কিন্তু অন্তত আমরা গত 2 বছর ধরে বারবারই আমরা গতি নিতে দেখেছি। কিন্তু একটা আন্দোলন আসলে এত লম্বা সময় ধরে, যেটাকে ওনারা বলছিলেন, একবার বলছিলেন যে এর আগে তো নানান রকম দিন তারিখের কথা, সেই আলোচনা আমি যাবো না, সেটা রাজনৈতিক বক্তব্য বলা হয়েছিল। কারণ হয় কি, রাজনৈতিক কর্মীরা তো আগের মতো নাই বাংলাদেশের। এখন যেটা রনি ভাই অনেকটা বলেছে যে আমরা মানুষগুলা কিন্তু এখন গ্লোবাল ভিলেজে বাস করে। প্রত্যেকটা, আগে যেমন যখন রাজনীতি হতো, রনি ভাইরা যখন তরুণ ছাত্র নেতা বা আমরা যখন ছাত্র হিসাবে দেখতাম, তখন দেখা যেত যে আমরা নিজেরা কৌতূহলবশত জনসভা দেখতে যেতাম। এখন কিন্তু কৌতূহলবশত কোনো সাধারণ নাগরিক জনসভা দেখতে যায় বলে অন্তত ব্যক্তিগতভাবে আমার মনে হয় না। সেই সংখ্যাটা একেবারেই সামান্য। সেই জায়গায় উদ্বুদ্ধ করে নিতে হয়। এবং প্রত্যেকটা কর্মী, সে আওয়ামী লীগ করুক, বিএনপি করুক বা জাতীয় পার্টি করুক, অন্য দল করুক, তারা যার যার জীবিকা, তারা মনে করে আমাকে আমার নিজের জীবন গড়তে হবে। তারা ব্যস্ত। মঞ্জু ভাই চমৎকার বলেছেন। শুধু আপনার প্রশ্ন থেকে আপনি কিন্তু লম্বা সময় ধরে করা যাচ্ছে না। মঞ্জু ভাই, আপনার জায়গা থেকে আপনি একটু প্রশ্ন করে, আপনার কাছে কি মনে হয় আপনি দীর্ঘদিন ধরে সাংবাদিকতার কারণে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের ছাত্র থাকাকালীন সময় যেহেতু আপনি সাংবাদিকতার সাথে যুক্ত, তারপর থেকে এতখানি সময় বাইরে কিছুটা সময় থাকলেও আপনি অনেক, আপনার কাছে কি মনে হয় না যে সব সময়ের তুলনায় আওয়ামী লীগ এখন সবচেয়ে অজনপ্রিয় দলে পরিণত হয়েছে? মানে আওয়ামী লীগের জনপ্রিয়তার গ্রাফটা এখন সবার নিচে, আপনার কাছে এরকম মনে হয়? এইটা আমি হ্যাঁ না দুটাই আমি আপনার সাথে একমত। আবার সেটাকে যদি আওয়ামী লীগকে শেখ হাসিনা ইনক্লুড করে বলেন তাহলে কিন্তু জনপ্রিয়তা বেড়েছে। তবে আমি এইটুকু আপনার সাথে বলবো, যদি শেখ হাসিনা এবং বাদ দিয়ে আওয়ামী লীগকে কেবল বলা হয়, সেই জনপ্রিয়তা অবশ্যই শেখ হাসিনার জনপ্রিয়তার কাছাকাছি না। আমি খালি 2টা বাক্য একটু যোগ করতে চাই। আমার অত্যন্ত প্রিয় বক্তা, যার বক্তব্য আমি টকশোতে দেখলেই শুনি, রনি ভাই, উনি সুন্দর করে বললেন প্রধানমন্ত্রীর ব্যাপারটা। আমি কিন্তু প্রধানমন্ত্রীর সফর সঙ্গীদের একজন না। রনি ভাই একসময় তো এমপি ছিলেন, আওয়ামী লীগের ঘনিষ্ঠ নেত্রী, প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ, উনি হয়তো বলতে পারবেন 7 স্টার কি হয় এবং প্রধানমন্ত্রী কি কি যোগ্যতা আছে। এটা কিন্তু আমরা 3 জনের মধ্যে থেকে রনি ভাই সবচেয়ে ভালো বলতে পারবেন কি যোগ্যতার ফলে তিনি আজকে দেশে এবং বাইরে। আরেকটা খালি বলি, যেটা উনি বলছিলেন যে এমন ভাবে প্রচার হচ্ছে গণমাধ্যমে, তাহলে দর্শকরা ভুল বুঝবে যে আওয়ামী লীগ বা সরকার
সরকারের পক্ষ থেকে যেন বাইডেন দৌড়ে এসে প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে চেয়েছিলেন। বিষয়টা কিন্তু আমাদের পররাষ্ট্রমন্ত্রী সংবাদ সম্মেলনে বলেছেন এবং সকল টেলিভিশন প্রচার করেছে যে ওখানে আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক একটা ব্যাপারে উনি নিজে গিয়ে তাকে অ্যাপ্রোচ করেছেন যে আমাদের প্রধানমন্ত্রী কথা বলতে চান, তখন উনি সেটা সানন্দে রাজি হয়েছেন এবং তারপরের ঘটনাগুলো উনি ব্যাখ্যা করেছেন। মঞ্জু ভাই, আমরা আপনাকে অনেক ধন্যবাদ। আমরা কোনো এক্সাজারেট করার কিছু নাই। আমরা রনি ভাইকে একটু শুনবো, কিন্তু আপনাকে আমি প্রশ্নটা করে রাখি। এই প্রশ্নটা আমি আসলে একাডেমি ইন্টারেস্টকে না করে পারছি না। আপনি বলেছেন যে শেখ হাসিনার জনপ্রিয়তা বেড়েছে, আওয়ামী লীগের জনপ্রিয়তা হয়তো কমলেও কমতে পারে। হ্যাঁ না দুটির মধ্যে আপনি উত্তর দিয়েছেন। আপনি আমাকে একটু বুঝাবেন যে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ কেমনে আলাদা, মানে আওয়ামী লীগ একটা জিনিস, শেখ হাসিনা আরেকটা জিনিস, এটা কেমনে হইতে পারে? আমি আসছি আপনার কাছে। আমি একটু রনি ভাইয়ের কাছে যেতে চাই। রনি ভাই, বিএনপির আন্দোলন কি ঝিমিয়ে পড়েছে কিনা? বিএনপির আন্দোলন গতি পাচ্ছে না কেন? বিএনপির আন্দোলনের মধ্যে কি অনেক মতদ্বৈততা দেখা দিয়েছে কিনা, বা বিএনপির আন্দোলনে কি কোনো সমস্যা হয়েছে কিনা, বা নাকি ঠিক পথেই আছে? রনি ভাই। না, প্রথমত আসলে যদি আপনি 2023 সনের সেপ্টেম্বর মাসের আজকের দিনটির কথা চিন্তা করেন, আজকে বিএনপির একটা সমাবেশ ঢাকাতে ছিল। এই জায়গাতে যদি বিএনপির পরিবর্তে আওয়ামী লীগ থাকতো, আমার কাছে মনে হচ্ছে না যে এরকম একটি বিরূপ পরিস্থিতিতে বিএনপির চাইতে আওয়ামী লীগ ভালো করতে পারতো। এখন আজ থেকে 10 বছর আগে আন্দোলনের যে ধরন বা প্রকৃতি ছিল, পরিবেশ পরিস্থিতি ছিল, আসলে এখন সময় পাল্টে গিয়েছে। আগে মঞ্জু ভাই যেটি বললেন, বিশ্ববিদ্যালয়ের বড় বড় অধ্যাপকরা পর্যন্ত পল্টন ময়দানে আসতেন রাজনীতিবিদদের বক্তব্য শোনার জন্য, এবং যখন পুলিশ লাঠি পেটা করতো তখন অনেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের পিঠেও কিন্তু লাঠি পেটা পড়েছে এবং অনেকে পালিয়ে গিয়েছেন দৌড়ে। এই ঘটনা ঘটেছে। এটা রাজনীতি এরকম একটা পর্যায়ে জনগণের মধ্যেই করতো। আর এখন একেবারে খুব ডেডিকেটেড কর্মী না হলে এবং প্রয়োজন না হলে সাধারণত রাজনৈতিক সভা সমাবেশে যায় না। দ্বিতীয়ত হলো, আগে এই রাজনীতিতে মন্ত্রমুগ্ধের মতো মানে মানুষকে মন্ত্রমুগ্ধ করে রাখার মতো ঠিক হ্যামিলিয়নের বাসিওয়ালা প্রকৃতির রাজনীতির জাদুঘর ছিলেন। আপনি ঢাকার মেয়র হানিফ সাহেব, কিংবা বিএনপির সাবেক মহাসচিব আব্দুল সালাম তালুকদার, কিংবা কে মুবাইদুর রহমান, এই যে তাদের যে বক্তব্য, কিংবা শামু আজ্জেম সাহেবের যে বক্তব্য, এইগুলো যে কোনো বিনোদনের চাইতে, যে কোনো জিনিসের চাইতে সিনেমেটিক এবং মানুষ শুনতো। কিন্তু এখন আসলে রাজনীতির প্রেক্ষাপটে যদি অন্যান্য যে সকল নেতৃবৃন্দ আছে, ঠিক আগের ঠিক সেই জিনিসগুলো নাই। তো সব মিলিয়ে প্লাস পুলিশ এখন যতটা নির্দয়, অমানবিক, যেভাবে মামলা হামলা, যেভাবে ডাইরেক্ট পায়ের উপর গুলি করে দিচ্ছে। আমরা এক নূর হোসেনকে গুলি করছে, সেটা নিয়ে এরশাদের 14 গোষ্ঠী উদ্ধার করে দিচ্ছি। আর বাংলাদেশ থেকে 800 বিএনপির নেতাকে গুম করে দেওয়া হলো, তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। দেখেন আদিলুর রহমানের মতো একজন মানবাধিকার কর্মী, আন্তর্জাতিক মানের মানবাধিকার কর্মী, তাকে প্রিজন ভ্যানে তোলা হলো এবং সে হাতটা উঁচু করে প্রতিবাদ জানাবে যে এটাকে সে হি ডু নট অ্যাগ্রি। এই জিনিসটা করতে দেওয়া হয় নাই, পুলিশ তার হাত চেপে ধরেছে। আপনি বোঝার চেষ্টা করেন যে ডেমোক্রেসিটা কোন জায়গাটাতে আছে। ফলে এইরকম একটা বিরূপ পরিস্থিতিতে কমফোর্ট জোনে যারা থাকেন, খুব ভালো জায়গাতে যারা আছেন, যারা মামলা মধ্যে পড়েননি, অর্থনৈতিক অবস্থার মধ্যে পড়েননি, পুলিশের পিটানি খেতে হচ্ছে না, কোনো রকম সমস্যা নাই, তারা আসলে বিএনপির এই বেদনাটা বুঝতে পারবে না। এরকম একটি অবস্থায় থেকে একটি দলের সর্বোচ্চ যা কিছু করা সম্ভব সেটি বিএনপি করছে। এবং আমার অতীত অভিজ্ঞতা বলে, বা আমার যতটুকু বর্তমান অভিজ্ঞতা রয়েছে, যে অনাগত দিনে যদি আওয়ামী লীগ এরকম কোনো মুসিবতে পড়ে, গণেশ উল্টে যায়, এখন বিএনপির যে অবস্থা আছে তার 10 ভাগের 1 ভাগ শক্তিমত্তা অত্যন্ত সুন্দর ভাষা, প্রাঞ্জল ভাষা এটি বলেছেন, কিন্তু বিরূপ পরিস্থিতির কথা বলেছেন, বিএনপির বেদনার কথা বলেছেন। আমাদের প্রশ্ন হচ্ছে যে এই ফ্যাক্টরগুলি মাথায় রেখে কি আমরা এটি বলতে পারি যে বিএনপির আন্দোলন একটু লাইনচ্যুত হয়েছে, বা বিএনপির আন্দোলনের গতি থেকে বিএনপি একটু সরে দাঁড়িয়েছে? এটা কি এরকম মনে হচ্ছে, না বিএনপি ঠিক জায়গা থেকে আছে? বিএনপি আসলে একটা আন্দোলনটা হয় কি, আপনি জানেন যে এটা এক ধরনের কৌশল, রাজনৈতিক কৌশল, যুদ্ধের চাইতেও মারাত্মক। এখন বিএনপি চেষ্টা করছে কূটনৈতিক ভাবে, এবং কূটনৈতিক যে তৎপরতা দেশের ভিতরে আছে, দেশের বাইরে আছে, ফাইন্যান্সিয়াল সেক্টরে আছে, সচিবালয়ে আছে, মানে আমাদের অনেকগুলো উইংস কাজ করছে। বিএনপির অনেকগুলো উইংস, রাজপথের একটা উইংস কাজ করছে। এখন রাজপথে সরাসরি পুলিশের সাথে সংঘাতে যাওয়া, হরতালে যাওয়া, লগি বৈঠক করা, অতীতের মতো মারামারি করা, কাটাকাটি করা, এই জিনিসগুলো প্রমাণিত এখন হচ্ছে না। অতীতের কথাটা যদি আমরা বাদ রাখি, এখন হচ্ছে না। অতীতের কথাটা যদি আমি বাদে রাখি, মানে যে বেশি অতীতে আমি যাইতে চাই না, মানে 2022 সালের ডিসেম্বর মাসে বিএনপির আন্দোলনটা যে কক্ষপথে ছিল সে একই কক্ষপথে, মানে রাইট অন ট্র্যাক আছে কিনা, মানে 2000 রাইট অন ট্র্যাক 22-এ যেরকম ছিল। প্রথমত হলো যে
না, 2022-এর যে রাইটটাতে ছিল, আপনি ধরেন মির্জা ফখরুল থেকে শুরু করে মির্জা আব্বাস, অন্যান্য যে সিনিয়র নেতৃবৃন্দকে সেই যে ঢাকা সমাবেশকে কেন্দ্র করে যেভাবে গ্রেপ্তার করা হয়েছে, যেভাবে বিএনপির অফিসে ঢুকে তাণ্ডব চালানো হয়েছে, এটা বাংলাদেশের ইতিহাসে এরকম ন্যাক্কারজনক ঘটনা কখনো ঘটেনি। আপনি চিনেন যে, আপনি দেখেন ইমরান খান, পাকিস্তানের ইমরান খানে তারা গণতান্ত্রিকভাবে যত শক্তি দেখানোর, এর চেয়ে গত 50 বছর আমি আসলে কোনো পৃথিবীতে এই পাকিস্তানি ইমরান খান যেটা দেখিয়েছেন গত 50 বছরে কেউ দেখেনি। কিন্তু সেটার পরিণতি কি হলো? রাষ্ট্র যখন শক্তি প্রয়োগ করলো, ইমরান খানকে গ্রেপ্তার করে ফেললো, নাও নোবডি আসছে না। যেখানে ইমরান খানের এত জনপ্রিয়তা, এত সুপারম্যান, তিনি পারছেন না, সেখানে বাংলাদেশে এখনো যে মির্জা ফখরুলের ডাকে 10 লাখ লোক যে ঢাকা শহরে আসতেছে, আওয়ামী লীগের একটা চিন্তা করেন, আওয়ামী লীগের ঘুম হারাম হয়ে গেছে। না রনি ভাই, খেতে পারে না। রনি ভাই, আপনার কথা তো এত সুন্দর, আপনার কথা তো এত সুন্দর, শুনতে ইচ্ছা করে, কিন্তু আপনাদের আসলে টক শো ফরম্যাটের কারণে আমি আসলে প্রশ্নটা করতে চাইছিলাম হচ্ছে যে 2022 সালের ডিসেম্বরে বিএনপি আন্দোলনের যে চিত্র সামনে দেখতে পাচ্ছিল, আপনি যে ভিশনের কথা বলছিলেন, সেই চিত্রেই কি সেপ্টেম্বরের 15 তারিখে আমরা দাঁড়িয়ে আছি, না সেই চিত্র থেকে একটু এদিক ওদিক হয়েছে, না আমরা ঠিক জায়গায় আছি? এটা সম্পূর্ণ ভিন্ন মাত্রায় আমরা এখন এগোচ্ছি 2022 সালের প্রোগ্রাম অনুযায়ী। এর কারণটা 1 মিনিটে বলি। 2022 সনে আমাদের কাছে সেলফি ছিল না, যে বাইডেন যে সেলফি তুলতে পারে এটা তো আমরা কখনো ভাবতেও পারি না। এখন তো এইটাকে কেন্দ্র করে আমাদের আন্দোলনের সলভ করতে হবে, হাউ টু সলভ দিস প্রবলেম।